ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন? ও, শোনেননি? তাহলে আইভিএফ কিংবা টেস্ট টিউব বেবি এই শব্দগুলো শুনেছেন নিশ্চয়ই। ভারতবর্ষে এই টেস্ট টিউব বেবির প্রথম সফল করেছিলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু তৎকালীন বাম আমল এবং জ্যোতি বসুর বদান্যতায় তার গবেষণা স্বীকৃতি পাওয়া তো দূরের কথা, তাকে অত্যাচার করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। মাত্র ৪৭ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন তিনি। ভারত হারিয়েছিল এক বিপুল সম্ভাবনাময় ডাক্তার এবং গবেষককে। আজ বলবো আপনাদের সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জ্যোতি বসুর পর্দাফাশ সিরিজের আজ দ্বিতীয় পর্ব, ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় এবং জ্যোতি বসু। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের আমি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি। গল্পটা শোনার পর রাগে ঘেন্নায় আপনাদেরও আমার মতো গাটা রি রি করে উঠবে। 1931 সালের 16ই জানুয়ারি হাজারিবাগে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1949 সালে ফিজিওলজি নিয়ে বিএসসি পাশ করেন। এরপর 1955 সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি গাইনোকোলজি বিভাগে প্রথম হয়ে এমবিবিএস পাশ করেন। তারপর হেমাঙ্গিনী বৃত্তি লাভ করেন। এরপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি 1958 সালে রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর 1967 সালে তিনি জন লরেনের সঙ্গে হরমোন সংক্রান্ত বিষয়ে গবেষণা করেন এবং ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে দ্বিতীয়বার রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বিদেশে এরপর আরও গবেষণা চালিয়ে যাওয়া এবং একই সাথে চাকরি সুযোগ পেলেও সেই সব সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে তিনি কলকাতায় চলে আসেন। তিনি চেয়েছিলেন দেশের মানুষদের সেবা করতে। মোটা টাকা, ভালো উন্নত মানের ল্যাবে গবেষণার সুযোগ, সম্মান সব হাতছানি ছেড়ে ফিরে এসেছিলেন নিজের দেশে। সুভাষ মুখোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপক হিসেবে। এখানে তিনি 1967 সাল থেকে 1975 সাল পর্যন্ত অধ্যাপনা করেন। চিকিৎসা করার থেকে তিনি গবেষণা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি তার গবেষণার কাজ চালিয়ে যান। তার গবেষণার বিষয় ছিল ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ, যা সেই সময় ভারতবর্ষের এক যুগান্তকারী আবিষ্কার ছিল। 1978 সালে দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন হরমোনাল স্টেরয়েড এবং 1979 সালে হায়দ্রাবাদে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে তিনি তার আবিষ্কার সম্পর্কে আলোকপাত করেন। তাছাড়াও 1979 সালে ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিকে একটি গবেষণাপত্র প্রকাশ করেন এই বিষয়ে। পরবর্তীকালে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে নমিতা মুখোপাধ্যায়ের বিবাহ হয়। একটি সূত্র থেকে জানা যায় যে সুভাষ মুখোপাধ্যায় কাজের ব্যাঘাত হতে পারে বলে কখনো তারা সন্তান ধারণের কথা ভাবেননি। তার বদলে তারা চেয়েছিলেন হাজার হাজার নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাতে, তাদের কোলে সন্তান দিতে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে টেস্ট টিউব বেবির জন্মদান নিঃসন্তান দম্পতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। এটি হলো এমন একটি জটিল প্রক্রিয়া যার সাহায্যে জরায়ুর বাইরের ডিম্বাণুকে শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করা হয় এবং তারপর সেই নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। বর্তমান সময়ে উন্নত প্রথম বিশ্বের দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশেও কিন্তু নিঃসন্তান দম্পতিরা টেস্ট টিউব বেবির মাধ্যমে সন্তান ধারণে সক্ষম হচ্ছেন। 1978 সালে লন্ডনের রবার্ট এডওয়ার্ডসের গবেষণার ফলে জন্ম নেয় বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুই ব্রাউন। এর মাত্র 67 দিন পর 3রা অক্টোবর ভারতে জন্ম নেয় ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গা। সে ছিল ভারতবর্ষের প্রথম টেস্ট টিউব বেবি। কনিষ্কা আগরওয়াল বা দুর্গা বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। এই দীর্ঘ গবেষণার কাজে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে সাহায্য করেছিলেন ক্রায়োবায়োলজিস্ট ডক্টর সুমিত মুখোপাধ্যায় এবং গাইনোকোলজিস্ট ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য। সুভাষ মুখোপাধ্যায়কে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে সাফল্য পেতে হয়েছিল। আর্থিক সমস্যা, পরিকাঠামোর সমস্যা, সহকর্মীদের অসহযোগিতা এবং ঈর্ষা সবই তাকে সহ্য করতে হয়েছে। এত সব প্রতিকূলতা সামলেও তিনি চালিয়ে গিয়েছিলেন তার গবেষণা, যার ফলশ্রুতিতেই জন্ম নেয় দুর্গা। আসল গল্পটা, মানসিক নির্যাতন শুরু হয় এরপর থেকে। তার আবিষ্কারকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছিল পশ্চিমবঙ্গেরই একদল চিকিৎসক। তারা ছিলেন বাম মনস্ক, বাম ঘেঁষা। তাদের সঙ্গে প্রশাসনেরও মদত ছিল। তার গবেষণা খতিয়ে দেখার জন্য বসে তদন্ত কমিটি। সেই কমিটিতে এমন সব সদস্য ছিলেন যাদের ফার্টিলিটি বা প্রজনন নিয়ে কোনো ধারণাই ছিল না। সেই তদন্ত কমিটি ডক্টর মুখোপাধ্যায়ের সাফল্যকে ভুয়ো বলে দাবি করে।
কী কী অভিযোগ ছিল তার বিরুদ্ধে? প্রথমত বলা হয়, ডক্টর মুখোপাধ্যায় দাবি করছেন তিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে দুর্গা নামক শিশুর জন্ম দিয়েছেন। এটা কি সত্য? দ্বিতীয়ত বলা হয়, তিনি দাবি করছেন সাধারণ কিছু যন্ত্রপাতির সাহায্যেই এত বড় যুগান্তকারী আবিষ্কার তিনি করে ফেলেছেন। তার দাবি, মাতৃগর্ভে প্রতিস্থাপনের পূর্বে তিনি নিষিক্ত ডিম্বাণুটি রেখেছিলেন নিজের বাড়ির ফ্রিজে। এ কি আদৌ সম্ভব? তৃতীয়ত বলা হয়, সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার হিসেবে তার দায়িত্ব এমন আবিষ্কারের কথা সর্বাগ্রে সরকারকে জানানো, আমলাদের কাছে গবেষণার রিপোর্ট পেশ না করা। তা না করে তিনি সরাসরি মিডিয়ার কাছে চলে গেলেন কেন? নিজের কার্যকলাপের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে তিনি বারংবার নিজের গবেষণাকে সত্য বলে দাবি করে চলেছেন। এটা কি ঔদ্ধত্য নয়? গবেষণার সত্যতা যাচাই করার জন্য যে বিশেষজ্ঞ কমিটি বসে, তার নেতৃত্বে ছিলেন একজন রেডিও ফিজিসিস্ট তথা অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর মৃণাল কান্তি দাশগুপ্ত। কমিটিতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু তাঁরও আইভিএফ সংক্রান্ত কোনো ন্যূনতম অভিজ্ঞতা ছিল না। অবশ্য তেমন কাউকে পাওয়াও মুশকিল হতো, কেননা সে সময় এদেশে আইভিএফ নিয়ে গবেষণার কথা কেউ ভাবেননি। ডক্টর মুখোপাধ্যায়ের বিচার যারা করতে বসলেন, তাদের মধ্যে খুব কমজনই একটা মানব ভ্রূণ ঠিক কেমন দেখতে হয় সে বিষয়ে অবহিত ছিলেন। অতএব প্রশ্ন বলতে যা যা করা হয়েছিল তা অত্যন্ত বোকা বোকা এবং শ্লেষপূর্ণ। প্রত্যাশিতভাবেই ডক্টর মুখোপাধ্যায়কে ভণ্ড, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত করা হয়। তাই শাস্তিও নির্ধারিত হয়। কলকাতা থেকে দূরের বাঁকুড়া মেডিকেল কলেজে তাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। গবেষণা চলছিল তার মধ্যেই, কিন্তু ধাপ্পাবাজ হিসেবে দাগিয়ে দেওয়ার পর তার গবেষণার ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি হয়। ওই বছরই 28শে ডিসেম্বর একটি বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করার আগে স্বাস্থ্য দপ্তরের আগাম অনুমতি গ্রহণ তার জন্য আবশ্যক করা হয়। বিদেশ থেকে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে। এমনকি জাপানের একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নিজেদের খরচে ডক্টর মুখোপাধ্যায়কে নিয়ে যেতে চেয়েছিল তার আবিষ্কার সম্পর্কে বক্তব্য রাখার জন্য, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। তাকে যেতে দেওয়া হয়নি, উল্টে তাঁর বিদেশ যাত্রার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এখানেই শেষ নয়, ডক্টর মুখোপাধ্যায়কে প্রথমে বাঁকুড়া মেডিকেল কলেজ, তারপর আরজি করে বদলি করা হয়। সবশেষে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি চক্ষু বিভাগে স্থানান্তরিত করা হয় তাকে। এই অপমান তিনি নিতে পারেননি। তার সারা জীবনের কাজ হরমোন গ্রন্থি নিয়েছিল, আর তাকে কিনা বদলি করা হলো চক্ষু বিভাগে। এই অপমানের ভার তিনি বইতে পারেননি। 1981 সালের 19শে জুন আত্মহত্যা করেন ডক্টর মুখোপাধ্যায়। বদলির অর্ডারের 44 দিনের মাথায় সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন। সুইসাইড নোটে লেখা ছিল, কবে হৃদরোগ এসে আমায় মুক্তি দেবে তার জন্য আর প্রতিদিন অপেক্ষা করে থাকতে পারলাম না। মৃত্যুর পর ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে ভুলেই গিয়েছিলেন সবাই, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন বাদে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজির অধ্যাপক সুনীত মুখোপাধ্যায় এবং কলকাতা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য। অবশ্য প্রথম টেস্ট টিউব বেবির পিছনে এদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1986 সালের 6ই আগস্ট এমসিএমআর এবং মুম্বাই কেইম হসপিটালের যৌথ উদ্যোগে আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া হর্ষকে দেশের প্রথম টেস্ট টিউব বেবি এবং সেই টিমের নেতা ডক্টর আনন্দ কুমারকে পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেই সামূহিক বিস্তৃতিতে শিলমোহরও পড়েছিল। মানুষ ভুলে গিয়েছিলেন ডক্টর মুখোপাধ্যায়কে। এরপর দীর্ঘ সময় কেটে গিয়েছিল। চলে আসা যাক 1997 সালে। ডক্টর আনন্দ কুমার ততদিনে দেশের প্রথম টেস্ট টিউব বেবির জনক হিসেবে স্বীকৃত এবং খ্যাতির শিখরে তিনি। কৃত্রিম গর্ভধারক বিষয়ক জাতীয় সম্মেলনে সে বছর আসর বসেছিল কলকাতাতেই। সম্মেলনের গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন তিনি। উপস্থিত কয়েকজন প্রতিনিধি সেই সম্মেলনে একান্তে তাঁর হাতে তুলে দেন সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণা সংক্রান্ত ব্যক্তিগত নোট। স্তম্ভিত এবং চমৎকৃত হয়ে যান তিনি। দেশকে ডক্টর আনন্দ কুমারই জানান এক বিস্তৃত বিজ্ঞানীর কথা। জানালেন, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় শুধু বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবি তথা দেশের প্রথম টেস্ট টিউব বেবির জনকই নন, বেশ কিছু বিষয়ে সারা বিশ্বেই তিনি পথিকৃৎ। ডক্টর আনন্দ কুমারের নেতৃত্বে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় অন্তত মরণোত্তর সম্মান পেয়েছিলেন। জাতীয় স্তরে এবং পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রেও তার নাম উচ্চারিত হতে থাকে। বিশ্বের শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের তালিকায় তার নাম ইদানিং পরিগণিত হয়। এছাড়াও মোটামুটি নিশ্চিত সেই সময়ে বিশ্বের দরবারে পেশ হলে রবার্ট এডওয়ার্ডসের সঙ্গে সঙ্গে নোবেল পুরস্কার পেতে পারতেন আমাদের ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। স্বাধীনোত্তর দেশের প্রথম বিজ্ঞানী নোবেল পুরস্কার, কেননা আইভিএফ বিষয়ে তার গবেষণা চলছিল এডওয়ার্ড স্টেপ্টোর সঙ্গে একই সময় এবং তার পদ্ধতি ছিল এডওয়ার্ডদের চাইতে উন্নততর।
তবু ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে মরতে হয়েছিল নোংরা বাম রাজনীতি, ক্ষুদ্র মানসিকতা, থ্রেট কালচারের কারণে। দেশ হারিয়েছিল এক কালোজয়ী বিজ্ঞানীকে। আর এই বিজ্ঞানীর অকাল মৃত্যুর দায় কি এড়িয়ে যেতে পারে তৎকালীন বাম সরকার তথা তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অসংবেদনশীলতা? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিখ্যাত পরিচালক তপন সিনহা একটি সিনেমা তৈরি করেছিলেন, নাম এক ডক্টর কি মত। অভিনয় ছিলেন পঙ্কজ কাপুর এবং সাবানা আজমি। 1990 সালে মুক্তি পায় সিনেমাটি এবং এই সিনেমার সঙ্গে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের ঘটনাবলীর অনেক মিল পাওয়া যায়। সিনেমাটি এখনও ইউটিউবে রয়েছে, আপনারা চাইলেই সময় করে সেটা দেখতে পারেন। আপনাদের কি মনে হয়, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় যে স্বীকৃতি পাওয়া দরকার ছিল তিনি কি পেয়েছিলেন? আজও কি তাকে সেইভাবে দেশ মনে রেখেছে? এর পিছনে জ্যোতি বসুর সত্যিই কোনো কনস্পিরেসি ছিল না? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।